চীনের মুদ্রা ইউয়ান নিয়ে চীন একটা নতুন আইন করেছে। এই নতুন আইনের মাধ্যমে চীন তার মুদ্রাকে দেশের বাইরে আরো শক্তিশালী করার জন্য এবং রিজার্ভ কারেন্সি করার জন্য অনেকগুলো সুযোগ সুবিধা নিয়ে আসছে। প্রশ্ন হচ্ছে, চীনের মুদ্রা নিয়ে এই নতুন আইন ডলারের ক্ষমতাকে কমাবে কিনা। আমরা জানি 3 নম্বরটা হচ্ছে, আমরা জানি ফ্রান্সে G7 দেশগুলোর নেতারা বৈঠক করেছেন। সেই বৈঠকে অনেকগুলো সিদ্ধান্ত তারা নিয়েছেন, অনেকগুলো কথা তারা বলেছেন, অনেক বিষয় নিয়ে আলোচনা করেছেন, যার মধ্যে মূল ছিল ইরান এবং আমেরিকার মধ্যে যুদ্ধ এবং হরমুজ প্রণালী খুলে দেওয়া। কিন্তু চীনের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ একটা সিদ্ধান্ত নিয়েছে G7 দেশগুলো। সিদ্ধান্তটা কি, এটা কেন পরবর্তী আগামী কয়েক বছরকে মোটামুটি একটা সংঘাত না হলেও অন্তত স্নায়ু যুদ্ধের দিকে নিয়ে যাবে, সেটা নিয়ে আলোচনা করব। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে ফ্রান্সে দেখা করতে গেছেন অনেকগুলো দেশের রাষ্ট্রপ্রধানরা, তাদের মধ্যে ভারতের প্রধানমন্ত্রীও ছিলেন। ভারতের প্রধানমন্ত্রীর সাথে বৈঠকে কি আলোচনা হয়েছে? ভারতের সাথে আমেরিকার একটা বাণিজ্য চুক্তির ব্যাপারে ট্রাম্প অনেক আশাবাদী, তিনি বলছেন, কিন্তু একই সাথে মোদিকে তিনি কতটা ভালোবাসেন সেটার প্রমাণও দিয়েছেন ওই বৈঠকে। এছাড়াও আরো অনেকগুলো বিশ্বের বিভিন্ন ঘটনাকে ছোট ছোট আকারে জানিয়ে তারপরে এই 4টা বিষয় নিয়ে আলোচনা করব। এর মধ্যে যদি আপনাদের কোনো মন্তব্য থাকে, আপনাদের কোনো সাজেশন থাকে, আপনাদের কোনো বক্তব্য থাকে, আপনাদের কোনো পরামর্শ থাকে, অবশ্যই লিখে জানাবেন। চলুন তাহলে আমরা মূল খবরে চলে যাই। এক দর্শক প্রশ্ন করেছেন, সিএনএন নাকি ইরান আমেরিকা চুক্তি ফাঁস করেছে, এটা নিয়ে 30 সেকেন্ড বললেন। শুধুমাত্র সিএনএন না, এই ইরান আমেরিকা চুক্তি এখন সবাই ফাঁস করেছে। মানে ইরান আমেরিকা চুক্তি ফাঁস করে নাই এমন কোন মিডিয়া এখন আর বাকি নাই, এমন কোন মিডিয়া এখন আর বাকি নাই। এখন এই যে কোন মিডিয়া এখন আর বাকি নাই, এর মধ্যে কারা আছে? এর মধ্যে এই কি বলে সিএনএন আছে, তারপরে আরেকটা বড় কি বলবো এটাকে, আরেকটা বড় মিডিয়া, মধ্যপ্রাচ্যের আরেকটা বড় মিডিয়া সৌদি আরবের আল আরাবিয়া আছে। আল আরাবিয়া তো একেবারে ধরেন এই ইসের চুক্তির একেবারে বিস্তারিত সব কিছু নিয়ে আসছে। তাহলে চলুন এই আল আরাবিয়া ইংলিশ চুক্তির যে 14টা ধারা, সেই 14টা ধারাকে সে কিভাবে নিয়ে আসছে সেটা একটু বলি। মোটামুটি সবগুলো মিডিয়া প্রায় একইভাবে, একই অ্যাঙ্গেলে বা একই স্টাইলে হচ্ছে এই চুক্তির ধারাগুলোকে সামনে নিয়ে আসছে। যদিও মার্কিন প্রেসিডেন্ট এবং তার আশেপাশের লোকজন এগুলো নিয়ে অনেকটা করতেছে যে না, আসলে এই ধারাগুলো মিডিয়া যেভাবে প্রচার করছে ঠিক এভাবে না। আল আরাবিয়া ইংলিশ যুক্তরাষ্ট্র ইরান সমঝোতা স্মারকের একটা অনুলিপি হাতে পেয়েছে বলে তারা দাবি করছে। তারা বলছে এই দলিলটিতে নিচের এই 14টা ধারাকে যুক্ত করা হয়েছে। 1 নম্বর হচ্ছে, ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্র বর্তমান যুদ্ধে তাদের মিত্রদের সাথে মিলে বা মিত্রদেরকে সাথে নিয়ে এই সমঝোতা স্মারক স্বাক্ষরের মাধ্যমে লেবানন সহ সকল রণাঙ্গনে যুদ্ধের অবিলম্বে এবং স্থায়ী সমাপ্তি ঘোষণা করছে এবং এই বলে অঙ্গীকার করছে যে এখন থেকে তারা একে অপরের বিরুদ্ধে কোনো বৈরী পদক্ষেপ গ্রহণ করবে না এবং একে অপরের বিরুদ্ধে শক্তি প্রয়োগের হুমকি বা ব্যবহার থেকে বিরত থাকবে। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে, ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্র একে অপরের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতাকে সম্মান করবে, একে অপরের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করা থেকে বিরত থাকতে অঙ্গীকার করছে। 3 নম্বর হচ্ছে, ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্র পারস্পরিক সম্মতিতে বর্ধনযোগ্য, অর্থাৎ যেটা পরবর্তীতে বাড়াতে পারবে, এরকম সর্বোচ্চ 30 দিনের মধ্যে আলোচনা করে একটা চূড়ান্ত চুক্তিতে পৌঁছতে অঙ্গীকার করছে। এই সমঝোতা স্মারক স্বাক্ষরের সাথে সাথেই মার্কিন যুক্তরাষ্ট্র
তার নৌ অবরোধ তুলে নিবে এবং ইরানের বিরুদ্ধে যে কোনো ধরনের হস্তক্ষেপ বা বাধা প্রতিরোধ করবে এবং সর্বোচ্চ 30 দিনের মধ্যে নৌ চলাচল তার পূর্ণ সক্ষমতায় পুনরুদ্ধার করবে। অর্থাৎ নৌ চলাচল আগে যেভাবে ছিল সেই পুরো দমে চলবে 30 দিনের মধ্যে। জাহাজ চলাচল ইরানের পক্ষ থেকে যুদ্ধ পূর্ববর্তী জাহাজ চলাচলের পরিমাণের সমানুপাতিক হবে। অর্থাৎ এই জাহাজ চলাচল যদি আমেরিকা কন্ট্রোলও করে তাতেও এমন সংখ্যার নিচে নামাতে পারবে না যেই সংখ্যাটা যুদ্ধের আগে ছিল। এরপরের ধাপ, যুক্তরাষ্ট্র চূড়ান্ত চুক্তির 30 দিনের মধ্যে এই পার্শ্ববর্তী এলাকাগুলো থেকে তার বাহিনী প্রত্যাহার করতেও অঙ্গীকার করছে। এই সমঝোতা, পরের ধাপ, এই সমঝোতা স্বাক্ষরের পর ইরান প্রযুক্তিগত বাধা অপসারণ এবং মাইন নিষ্ক্রিয় করার প্রয়োজনীয়তা বিবেচনায় রেখে 30 দিনের মধ্যে আরব উপসাগর থেকে ওমান সাগরে এবং এর বিপরীতে অর্থাৎ ওমান সাগর থেকে আরব উপসাগরে অর্থাৎ হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল যুদ্ধ পূর্ববর্তী পরিমাণে পুনরায় চালু করার জন্য অবিলম্বে পদক্ষেপ নেবে। পরেরটা শোনা যাচ্ছে তো আমার কথা, তাই না? এত বিস্তারিত কিন্তু এর আগে এইভাবে কেউ বলে নাই, যে কারণে এটা বলছি। ওই দেখবেন সিএনএন এর কাছাকাছি এটা নিয়ে আসছে। এর পরেরটা হচ্ছে যুক্তরাষ্ট্র এবং তার আঞ্চলিক অংশীদারদের সাথে মিলে ইরানের পুনর্বাসন, পুনর্গঠন এবং অর্থনৈতিক উন্নয়নের জন্য উভয় পক্ষের সম্মতিতে একটা ব্যাপক পরিকল্পনা তৈরি করতে উভয় পক্ষ অঙ্গীকারবদ্ধ হচ্ছে এবং এর জন্য কমপক্ষে $300 বিলিয়ন অর্থায়ন নিশ্চিত করবে উভয় পক্ষ, ইরান এবং আমেরিকা। পরেরটা, চূড়ান্ত চুক্তির অংশ হিসাবে এই পরিকল্পনার বাস্তবায়ন প্রক্রিয়া 60 দিনের মধ্যে সম্পন্ন করা হবে। যুক্তরাষ্ট্র চূড়ান্ত চুক্তির অংশ হিসাবে সম্মত একটা সময়সূচি অনুযায়ী, অর্থাৎ উভয় পক্ষ সম্মত হবে এরকম একটা সময়সূচি অনুযায়ী ইরানের উপর থেকে সকল প্রকারের স্যাংশন, নিষেধাজ্ঞা, অবরোধ তুলে নিতে প্রতিশ্রুতিবদ্ধ। বর্তমানে ইরানের উপর আরোপিত নিষেধাজ্ঞা সমূহ, যার মধ্যে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ এবং আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা এর বোর্ড অব গভর্নেন্সের প্রস্তাবনা এবং এদের বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞা আছে, এবং এগুলোর সাথে যুক্তরাষ্ট্রের সব ধরনের একতরফা নিষেধাজ্ঞা, প্রাথমিক এবং মাধ্যমিক, পরোক্ষ এবং প্রত্যক্ষ সব ধরনের নিষেধাজ্ঞা, এই নিষেধাজ্ঞা তুলে নেওয়ার আওতায় নিয়ে আসা হবে। ইরান পুনর্ব্যক্ত করছে বা ইরান আবারও ঘোষণা দিচ্ছে যে দেশটি কখনোই পারমাণবিক অস্ত্র উৎপাদন করবে না। এটাও এই 14টা ধারার একটা। এরপরের ধারাটা হচ্ছে ইরান এবং যুক্তরাষ্ট্র এই বিষয়ে একমত হয়েছে যে সমৃদ্ধ পারমাণবিক উপাদানের ভবিষ্যৎ, অর্থাৎ সমৃদ্ধ করা ইউরেনিয়াম এবং ইরানের পারমাণবিক চাহিদা সহ পারস্পরিকভাবে সম্মত অন্য সকল পারমাণবিক বিষয় সম্পর্কিত যে আলোচনাগুলো আছে সেটার ভবিষ্যৎ, পারমাণবিক বিষয়গুলোর ভবিষ্যৎ নিয়ে একটা চূড়ান্ত চুক্তিতে আসার জন্য তারা যথাযথভাবে সর্বোচ্চ চেষ্টা করবে আলোচনার মাধ্যমে। এরপরেরটা, ইরান এবং যুক্তরাষ্ট্র এই বিষয়ে একমত হয়েছে যে একটা চূড়ান্ত চুক্তি না হওয়া পর্যন্ত তারা স্থিতাবস্থা বজায় রাখবে, অর্থাৎ একে অপরের উপরে কোনো ধরনের আক্রমণে যাবে না। ইরান তার পারমাণবিক কর্মসূচির ক্ষেত্রে স্থিতাবস্থা বজায় রাখবে, অর্থাৎ এই 60 দিনে সে তার পারমাণবিক কর্মসূচি কোনোভাবেই চালু করবে না এবং কোনো ধরনের সেখানে অগ্রগতিও হবে না। আর যুক্তরাষ্ট্র ইরানের উপরে নতুন কোনো নিষেধাজ্ঞা আরোপ করবে না বা এই অঞ্চলে তার শক্তি বৃদ্ধি করবে না। পরেরটা, যুক্তরাষ্ট্র এই মর্মে অঙ্গীকার করছে যে এই সমঝোতা স্মারক স্বাক্ষরের অব্যবহিত পর থেকে, মানে এটার পর থেকেই নিষেধাজ্ঞা প্রত্যাহারের তারিখ পর্যন্ত
মার্কিন ট্রেজারি বিভাগ ইরানের অপরিশোধিত তেল, পেট্রোকেমিক্যাল পণ্য এবং এর উপজাত সমূহ, ইরানের ব্যাংকিং, বীমা এবং পরিবহন খাত সহ সংশ্লিষ্ট সকল পরিষেবার রপ্তানির জন্য আমেরিকার ট্রেজারি বিভাগ ছাড়পত্র প্রদান করবে ইরানকে। যুক্তরাষ্ট্র এই মর্মে অঙ্গীকার করছে যে একটা চূড়ান্ত চুক্তির লক্ষ্যে আলোচনার অগ্রগতির পরিপ্রেক্ষিতে ইরানের জব্দকৃত বা সীমাবদ্ধ অর্থাৎ আটককৃত তহবিল এবং সম্পদ মুক্ত করে দিবে এবং এটাকে সম্পূর্ণভাবে ইরানের ব্যবহারের জন্য ছেড়ে দেয়া হবে। আর এই তহবিল হোক সেটা মাস্টার অ্যাকাউন্টে অথবা অন্য কোনো জায়গায় স্থানান্তরিত করে রাখা হোক না কেন, ইরানের কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক নির্ধারিত যে কোনো চূড়ান্ত সুবিধাভোগীকে এই অর্থ প্রদানের জন্য সব ধরনের অনুমতি দেয়া হবে। অর্থাৎ ইরান যদি সেটা নিজে নিয়ে আসতে চায় তাহলে নিয়ে আসতে পারবো, অথবা ইরানের সেন্ট্রাল ব্যাংক যদি বলে যে অমুক জায়গায় আমার জব্দকৃত অর্থ আমি নিয়ে আসবো না, এটা দিয়ে অমুকের টাকা পরিশোধ করব, সেটাও সে করতে পারবে। যুক্তরাষ্ট্র এই ভিত্তিতে সমস্ত প্রয়োজনীয় অনুমতি এবং লাইসেন্স জারি করার অঙ্গীকার করছে। ইরান ও যুক্তরাষ্ট্র এই বিষয়ে সম্মত হয়েছে যে, এটা হচ্ছে আরেকটা ধারা, চুক্তির চূড়ান্ত সফল বাস্তবায়ন এবং এর প্রতি ভবিষ্যৎ অঙ্গীকার তদারকির জন্য একটা বাস্তবায়ন ব্যবস্থা বা কাঠামো প্রতিষ্ঠা করা হবে। এর পরেরটা হচ্ছে, এই সমঝোতা স্মারক স্বাক্ষরের পর এবং এই সমঝোতা স্মারকের 4 নম্বর, 5 নম্বর, 10 নম্বর এবং 11 নম্বর অনুচ্ছেদের বাস্তবায়ন শুরু এবং এই পদক্ষেপগুলোর বাস্তবায়ন সংক্রান্ত আশ্বাস প্রাপ্তির পর ইরান এবং যুক্তরাষ্ট্র শুধুমাত্র অবশিষ্ট অনুচ্ছেদগুলোর বিষয়ে একটা চূড়ান্ত চুক্তির জন্য আলোচনা শুরু করবে, অর্থাৎ পরমাণু চুক্তির জন্য আলোচনা শুরু করবে। আর সেই চূড়ান্ত চুক্তিটি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের একটা বাধ্যতামূলক প্রস্তাবের মাধ্যমে অনুমোদিত হবে। এটা হচ্ছে আল আরাবিয়া ইংলিশের নিয়ে আসা 14টা ধারা। পড়লে কি মনে হয় যে পুরোপুরি এতদিন পর্যন্ত বিভিন্ন মিডিয়ায় বিভিন্নভাবে যে জিনিসগুলোকে নিয়ে আসছে এগুলো সেগুলোই। আমেরিকার হোয়াইট হাউসও বলছে যে আমরা হচ্ছে চুক্তির অনেকগুলো ধারা প্রকাশ করছি। আমেরিকার বিভিন্ন গণমাধ্যম চুক্তির ধারা প্রকাশ করছে, বিভিন্ন জন বিভিন্নভাবে চুক্তির ধারা প্রকাশ করছে, এবং এই ধারা প্রকাশ না করা নিয়ে আমেরিকার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার প্রশাসন যে একটা সিদ্ধান্ত নিয়েছিল যে না আমরা শুক্রবারের আগে ধারা প্রকাশ করব না, এখন দেখা যাচ্ছে যে আস্তে আস্তে হয়তো আমেরিকার কাছ থেকে অথবা ইরানের কাছ থেকে এগুলো লিক করা হচ্ছে। এরকম হতে পারে যে আমেরিকা এগুলো লিক করে দেখছে যে জনমত কি, অথবা ইরানের কাছ থেকে এগুলো লিক করে আমেরিকার উপরে চাপ সৃষ্টি করা হতে পারে, অথবা ইসরায়েল এগুলোকে লিক করে আমেরিকার উপরে চাপ সৃষ্টি করতে চাইতে পারে। কারণ আমেরিকা এইগুলো লিক করতে চায় নাই বা ফাঁস করতে চায় নাই, মূলত ইসরায়েল চাপ সৃষ্টি করবে এজন্য। কারণ হচ্ছে ডোনাল্ড ট্রাম্প এখন একটা চুক্তি চাইছে, এবং ডোনাল্ড ট্রাম্প তার আশেপাশে যারা আছে তাদেরকে সে এটা স্পষ্ট করেছে যে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু তাকে এই যুদ্ধে ভুলভাল বুঝিয়ে ঢুকিয়েছে, এবং সে যখনই এই যুদ্ধ থেকে বের হতে চাইছে তখনই ইসরায়েলের প্রধানমন্ত্রী লেবাননে আক্রমণ করে এই যুদ্ধবিরতি বা এই শান্তি চুক্তিকে ভণ্ডুল করার চেষ্টা চালিয়েছে। সুতরাং এবার আর তাকে সেই সুযোগ দেয়া হবে না, এবং এজন্য দেখবেন যে ডোনাল্ড ট্রাম্প সরাসরি একেবারে গণমাধ্যমের সামনে, জনমতের সামনে, আন্তর্জাতিক গণমাধ্যমের সামনে সে সরাসরি নেতানিয়াহুকে টার্গেট করে আক্রমণ করছে। এমনকি সে এটাও বলছে যে নেতানিয়াহুর উচিত হবে এখন লেবানন নিয়ে তার নতুন করে ভাবা, এবং সেই নতুন করে ভাবার ক্ষেত্রে নিজের নিরাপত্তা নিয়েও নিজে নতুন করে ভাবুক, তাকে আর কত আমরা নিরাপত্তা দেব, এরকম কথাগুলো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন। এদিকে ইসরায়েলি গণমাধ্যমের মধ্যে গুরুত্বপূর্ণ একটা গণমাধ্যম হচ্ছে ইসরায়েলি ইয়েদিওত আহরোনোত পত্রিকা। এই পত্রিকার একটা প্রতিবেদন গতকালকে বেরিয়েছে।
সেই প্রতিবেদনে বলা হচ্ছে, তার হেডলাইন ছিল যে মিত্র থেকে না প্রতিদ্বন্দ্বী হচ্ছে কিনা। ইরান ইস্যুতে নেতানিয়াহু এবং ট্রাম্পের মধ্যে দ্বন্দ্ব বাড়ছে, এরকম একটা বিস্তারিত প্রতিবেদন সেখানে নিয়ে আসা হয়েছে। সেখানে বলা হচ্ছে যে আমেরিকা এবং ইসরায়েলের মধ্যে সাম্প্রতিক যে ঘটনা প্রবাহ, বিশেষ করে নেতানিয়াহু এবং ডোনাল্ড ট্রাম্পের মধ্যে, এবং ডোনাল্ড ট্রাম্প নেতানিয়াহুকে যে বিভিন্ন ধরনের বার্তা বক্তব্য দিচ্ছেন, তাতে এটা মোটামুটি স্পষ্ট যে তাদের মধ্যে একটা দ্বন্দ্ব চলছে। এমনকি ইসরায়েলি গণমাধ্যম এরকম কিছু খবরও করছে যে আমেরিকাতে শুধুমাত্র ডোনাল্ড ট্রাম্প না, আমেরিকাতে নেতানিয়াহুর আগে যে পরিমাণ চাহিদা ছিল, যে পরিমাণ তাকে সাপোর্ট করার লোক ছিল মার্কিন প্রশাসনে, তাদের সংখ্যা এখন অনেক কমেছে। এবং এই যে যুদ্ধটা শুরু করিয়েছে, এটা ডোনাল্ড ট্রাম্প এবং নেতানিয়াহুর মধ্যে ব্যক্তিগত সম্পর্কের কারণে এটা হয়েছে। আগে যেটা হতো যে ইসরায়েল তার গোয়েন্দা বিভাগ, তার পররাষ্ট্র বিভাগ, তার ডিপ্লোম্যাসি, তার আইপ্যাক, তার সবকিছু ব্যবহার করে মার্কিন সরকার এবং মার্কিন গণমাধ্যম, মার্কিন জনমতকে তার পক্ষে নিয়ে তারপরে যুদ্ধে ঢোকাতো। এবার পুরো সবকিছু বিপক্ষে যাওয়ার পরেও সে শুধুমাত্র ট্রাম্পকে কনভিন্স করে এই যুদ্ধে ঢুকাতে পেরেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের সবগুলো সাবেক রাষ্ট্রপ্রধান এবং সাবেক বিভিন্ন ধরনের ঊর্ধ্বতন কর্মকর্তা প্রায় সবাই বলছেন যে নেতানিয়াহু প্রত্যেকটা রাষ্ট্রপতির কাছে এসে, মার্কিন যুক্তরাষ্ট্রের যতজন রাষ্ট্রপতি গত 30 বছরে এসেছেন, সবার কাছে এসে ইরানে হামলার ব্যাপারে তাদেরকে কনভিন্স করার চেষ্টা করছে, তাদেরকে বোঝানোর চেষ্টা করেছে। সবাই এই বিষয়টাতে আমেরিকার গোয়েন্দা সেক্টর থেকে, গোয়েন্দা বিভাগগুলোর সিদ্ধান্ত নিয়ে তারপর বলেছিল যে না, আমরা এটা করতে পারবো না, তুমি অন্য কিছু চাইলে পারবো, কিন্তু এটাতে যাব না। সেখানে এই মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্টকে নেতানিয়াহু জাস্ট হচ্ছে কনভিন্স করেছে, এবং এটাতে মার্কিন প্রশাসন বা মার্কিন গোয়েন্দা সংস্থা খুব বেশি একটা কিন্তু কাজ করে না। এই যে তুলসি গাবার্ড, সেও কিন্তু পদত্যাগের ঘোষণা দিয়েছে। এর আগে আরেকজন মার্কিন জাতীয় কি বলে অভ্যন্তরীণ গোয়েন্দা প্রধান, তিনিও পদত্যাগ করেছেন। আরো অনেকজনকে, সেনাবাহিনীর মধ্য থেকে অনেকজনকে হচ্ছে ছাঁটাই করা হয়েছে শুধুমাত্র এই বিষয়ে সরকারের, মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্টের সিদ্ধান্তের বিরুদ্ধে থাকার কারণে। এখন এই যে ঘটনাগুলো ঘটিয়ে এ পর্যন্ত এসেছে, এখন ট্রাম্প প্রশাসনের, ট্রাম্পের যে বিষয়টা নেতানিয়াহুর সাথে, সেটা কি? সেটা হচ্ছে যে এই যুদ্ধ শুরুর আগে ট্রাম্পের ধারণা ছিল যে ইরানের বিরুদ্ধে খুব সহজে এবং দ্রুত তিনি সফলতা পাবেন। এমনকি হোয়াইট হাউসে ট্রাম্পের সাথে এই যুদ্ধের আগে খানিক একটা বৈঠক করেন নেতানিয়াহু এবং মোসাদের প্রধান ডেভিড বার্নিয়া। তারা এই ট্রাম্পকে বুঝিয়েছে যে এটা 3 দিনের মধ্যেই হয়ে যাবে, এবং ট্রাম্প সেটাই বিশ্বাস করেছে। যদিও ট্রাম্প প্রশাসনের মধ্যে অনেকেই, ভাইস প্রেসিডেন্ট সহ, ট্রাম্পের ভাইস প্রেসিডেন্ট সহ অনেকেই বলছে যে এই যুদ্ধটাতে আমাদের ঢোকা ঠিক হবে না, নেতানিয়াহু এবং মোসাদের প্রধান যাই বলুক তাদের কথায় আমাদের কনভিন্স হওয়া ঠিক হবে না। কিন্তু ট্রাম্প তাদের কথা না শুনে এটা ঢুকেছে। এখন ট্রাম্প ওখান থেকে পিছপা হতে চায়নি। সে চেয়েছিল যে যে কোনো ভাবেই হোক, যেহেতু যুদ্ধে ঢুকেছি, ইরানকে একেবারে আমার কাছে আত্মসমর্পণ করাবো। কিন্তু ইরান আত্মসমর্পণ করে নাই। আত্মসমর্পণ তো করেই নাই, বরং এই যুদ্ধ নিয়ে এখন ট্রাম্প এমন একটা পরিস্থিতিতে পড়েছে যে তার এই যুদ্ধে ইরানের শর্তগুলো মেনে বন্ধ করতে হচ্ছে। এই জায়গায় আপনি আমি বুঝতেছি, তারা বুঝতেছেন, অবশ্যই বুঝতেছে। তাহলে এখানে তো একজন বলির পাঠা বানাতে হবে, একজন বা একাধিক। কে হবে সেই বলির পাঠা? সেই বলির পাঠা হওয়ার জন্য একজন তো প্রস্তুত আছি, তাকে দেখলেও কিন্তু একটু মানে ইয়া লাগে। মার্কিন যুদ্ধমন্ত্রী বা প্রতিরক্ষা মন্ত্রী, তাকে বানানোর খুব সহজ, বানাবে হয়তো ট্রাম্প। তারপরে কাকে বানাবে? ভাইস প্রেসিডেন্টকে বানাবে না, কারণ হচ্ছে ভাইস প্রেসিডেন্টকে বলির পাঠা বানাতে গেলে সে আগামীতে ট্রাম্পের বিরুদ্ধেই নির্বাচন করতে পারে।
এখানে হয়তোবা পররাষ্ট্রমন্ত্রীকে বানাতে পারে, মার্কো রুবিওকেও কিছুটা এটা করতে পারে। এমনকি ট্রাম্প প্রশাসনের মধ্যেও এরকম আলোচনা আছে যে ট্রাম্প এই পুরো বিষয়ে, এই পুরো ঘটনা নিয়ে মূলত দুজন ব্যক্তির কথার উপরে ভরসা করে হেঁটেছেন। দুজন ব্যাপক পরিমাণে জায়নবাদী ইসরায়েলি লবি করে, এরকম দুজন, কে কে? জারেদ কুশনার এবং স্টিভ উইটকফ। এবং তারা বাস্তবতার বাইরে গিয়ে শুধুমাত্র ইসরায়েল যেটা চেয়েছে সেটাকেই ট্রাম্পের কানে দিয়েছে। এখন এই যে বিভিন্ন ধরনের খবর আসে না যে ট্রাম্প বহুদিন ধরে যুদ্ধ বন্ধ করতে চেয়েছিলেন, সেটার জন্য তিনি ইরানের সাথে গোপনে আলোচনাও করেছেন, কাতারকে দিয়ে ইরানকে কনভিন্স করানোর চেষ্টা করেছেন, পাকিস্তানকে দিয়ে ইরানকে কনভিন্স করানোর চেষ্টা করেছেন, কিছু টাকা পয়সা দিয়ে হলেও যেন ইরান হচ্ছে মাথা নত করে, এরকম ভাবে তিনি চেষ্টা করেছিলেন। এটা কিন্তু ইসরায়েলও জানে, এটা ইরানও বুঝতে পারছে, কিন্তু শেষ পর্যন্ত ইরান এই তার কথায় কনভিন্স হয়নি। এই জন্য ইরানের উপরে বিভিন্ন রকম চাপ দিয়েছে, এই দোজকের জানালা খুলে দেবো, দোজকের দরজা খুলে দেবো, এরকম কিছু ছিল। যা হোক, এখন এই যে সে যুদ্ধ শেষ করে দেওয়ার যে চিন্তা ভাবনা করেছে, চেষ্টা করেছে, এবং সেই চেষ্টায় যেটা হয়েছে সেটা হচ্ছে যে ট্রাম্প যখনই যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে তারপরের দিনই ইসরায়েল হচ্ছে আক্রমণ করছে। এখন এই যে তার পরের দিনই ইসরায়েল আক্রমণ করছে বা ওই মুহূর্তে ইসরায়েল লেবাননে আক্রমণ করছে, এটা যে এই যুদ্ধবিরতি বন্ধ করার বা এই যুদ্ধবিরতির নস্যাৎ করার পরিকল্পনা, সেটা আবার ইসরায়েলের প্রধানমন্ত্রীর আশেপাশে যারা আছে তারা আবার হচ্ছে ফাঁস করে দিয়েছে আমেরিকার কাছে। প্রথমবার এটা ঘটেছে, দ্বিতীয়বার এটা ঘটেছে, তৃতীয়বার যখন ট্রাম্প হচ্ছে এই যুদ্ধবিরতির ঘোষণা দিলেন, তখন এই যুদ্ধবিরতিতে কি আছে সেটা জানাননি, এবং ইসরায়েল তখনও আক্রমণ করার সিদ্ধান্ত নিয়েছিল, কিন্তু ইসরায়েলের সেনাপ্রধান বা সেনাপ্রধানের আশেপাশের কেউ মার্কিন যুক্তরাষ্ট্রে এটা জানিয়ে দিয়েছে যে আমরা এই আক্রমণটা করতে যাচ্ছি। মার্কিন যুক্তরাষ্ট্রে জানিয়ে দেওয়ার কারণে এটা মিডিয়াতেও এসেছে। মিডিয়াতে আসার সময় ট্রাম্প সরাসরি হচ্ছে এটা নিয়ে নেতানিয়াহুর বিরুদ্ধে ব্যাপক পরিমাণে ইসরায়েলি মিডিয়ায়ও কথা বলেছেন। পরবর্তীতে নেতানিয়াহুর সাথে ফোনেও কথা বলেছেন এবং শেষ পর্যন্ত তাকে ঠেকিয়েছেন। এই যে জিনিসগুলো জানাজানি হলো, এটা নিয়ে আবার হচ্ছে নেতানিয়াহু তার সেনাপ্রধানকে ব্যাপকভাবে শাসিয়েছে। এখন এই যে ঘটনাগুলো ঘটেছে, এই ঘটনাগুলোর জায়গা থেকে নেতানিয়াহু যে পর্দার আড়াল থেকে আলোচনাকে ভণ্ডুল করার চেষ্টা করেছে, তারপরে আলোচনা ফাইনাল লেভেলে এসেও আসার পরেও যে হচ্ছে এই ট্রাম্পের বিরুদ্ধে দাঁড়িয়েছে, এটা বুঝতে পেরে ট্রাম্প বলছে যে নেতানিয়াহু এখন আর কিচ্ছু চায় না, নেতানিয়াহু আমার বন্ধুত্ব চায় না, নেতানিয়াহু আমেরিকার সাথে ভালো সম্পর্ক চায় না, নেতানিয়াহু আমেরিকার স্বার্থ দেখে না, বরং সে নিজের স্বার্থ দেখে, এবং সেই নিজের স্বার্থ মূলত ইসরায়েলের স্বার্থ না, বরং তার রাজনৈতিক স্বার্থ দেখতেছে। সুতরাং তার বিরুদ্ধে এখন একটু তাকে থামানো দরকার। ট্রাম্প বলছে কয়েকদিন আগে যে নেতানিয়াহুর এখন উচিত আগামী নির্বাচনে আর না যাওয়া। নেতানিয়াহু যদি আগামী নির্বাচনে না যায় তার মানে কি? তার মানে হচ্ছে তার জেলে যাওয়া। এখন ট্রাম্পের মতো একটা জায়গায় থাকা ব্যক্তি, ট্রাম্প ব্যক্তি হিসেবে বলতেছি না, ওই পজিশনে থাকা একজন ব্যক্তি যখন আমেরিকার রাষ্ট্রপতি হিসেবে বলবে যে ইসরায়েলের প্রধানমন্ত্রীর উচিত আগামী নির্বাচনে না যাওয়া, তার মানে হচ্ছে আমরা ইসরায়েলের প্রধানমন্ত্রীকে আগামী নির্বাচনে সাপোর্ট দিতে চাই না। এখানে কয়েকটা বিষয় আছে, সেটা হচ্ছে কি, ইসরায়েল আমেরিকার সম্পর্ক ভালো, এটা ঠিক আছে, এটা কখনোই হচ্ছে নষ্ট হবে না বলতে পারেন, কিন্তু ইসরায়েল আমেরিকার সম্পর্ক তো শুধুমাত্র ট্রাম্প নেতানিয়াহু না, নেতানিয়াহুর যে বিরোধী দলগুলো আছে, সেই বিরোধী দলের যেই সমস্ত নেতারা আছে, এদের মধ্যে অনেকে আবার সাবেক প্রধানমন্ত্রী, এরকম অনেকে হচ্ছে সাবেক সেনা প্রধান, এরকম অনেকজন, সাবেক গোয়েন্দা প্রধান, এরকম অনেকজন আছে। তারাও তো চাইছে যে ঠিক আছে আমি হচ্ছে ইসরায়েলের ক্ষমতায় আসি, এবং সেটার জন্য দেখবেন যে নেতানিয়াহুর বিরুদ্ধে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে তারা রাস্তা নামাচ্ছে। তো তারা যদি ইসরায়েলের ক্ষমতায় আসতে চায়, তারাও তো আমেরিকার সাথে লবি করবে যে নেতানিয়াহু তোমাকে যেভাবে হচ্ছে মানতেছে না, সেই করতেছে, অসুবিধা নেই, আমি মানবো এবং তুমি আমাকে দিয়ে এইখানে সবকিছু করাবা। যে কারণে এই জায়গাতে
নেতানিয়াহু এবং ট্রাম্পের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়েছে। ট্রাম্প নেতানিয়াহুকে রাজনৈতিকভাবে দুর্বল করার সিদ্ধান্ত নিয়েছে বলে খবর করেছে ইসরায়েলি পত্রিকা, এবং এই রাজনৈতিকভাবে দুর্বল করার একটা অংশ হিসেবে সে নেতানিয়াহুকে মিডিয়াতে মানে তাকে হালকার উপরে ঝাপসা দিচ্ছে। এমনকি এটাও বলছে যে নেতানিয়াহুর এখন আর হিজবুল্লাহকে মোকাবেলা করার দরকার নেই। সেটাও বলছে হিজবুল্লাহকে মোকাবেলা করার জন্য নেতানিয়াহুর দরকার নাই, তার চাইতে বরং সিরিয়ায় আমি যারে ক্ষমতায় নিয়ে আসছি সে আমার লোক, তাকে আমি এবং এরদোগান ক্ষমতায় নিয়ে আসছি, সে চমৎকার ভাবে কাজ করছে, তাকে আমি যা বলছি সায় তাই শুনছে। এই নেতানিয়াহুর মতো এরকম তেরা বেড়া মানুষ না, বরং লেবাননের হিজবুল্লাহকে আমি তাকে দিয়ে সাইজ করাতে পারবো। সুতরাং লেবানন এই ইসরায়েলের প্রধানমন্ত্রীর ছেড়ে দেওয়া দরকার। ইয়াহুদ ওলম্যান, আপনারা নাম শুনেছেন, ব্যাপক টাইপের হচ্ছে খুনি একটা মানুষ, তাই না? সে পর্যন্ত, অর্থাৎ ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী, সে পর্যন্ত বলেছে যে লেবানন থেকে আমাদের সৈন্য নিয়ে চলে আসা দরকার, লেবাননের মধ্যে আমাদের থাকার দরকার নাই, হিজবুল্লাহকে ভিন্নভাবে মোকাবেলা করা যাবে। এখন এই যে জায়গাটা, এবং যুক্তরাষ্ট্র মনে করে যে নেতানিয়াহুর নিজস্ব শক্তিশালী কোনো রাজনৈতিক ভিত্তি বা সমর্থন ব্যবস্থা আমেরিকাতে নাই, বরং সে শুধুমাত্র ট্রাম্পের সাথে তার যে সম্পর্ক সেটাকে ব্যবহার করেই সে আমেরিকার এ যাবৎকালের সবচাইতে বড় ক্ষতিটা করেছে। সুতরাং এই পরিস্থিতিতে এই ট্রাম্প নেতানিয়াহুর দ্বন্দ্ব কত দূর পর্যন্ত গড়াবে এটা দেখার বিষয়। যেহেতু ট্রাম্প হচ্ছে একজন স্বার্থবাদী মানুষ, তার স্বার্থ যেখানে আছে সে সেখানে সবকিছু করতে পারবে। 2 দিন আগে সে যাকে গালি দিবে, স্বার্থের কারণে সে তাকে চুমা দিতেও সে হচ্ছে পিছপা হবে না। এটা বিভিন্ন জায়গায় দেখা গেছে। আবার যে তাকে আজকে যাকে সে চুমা দিচ্ছে, সে আগামীকালকে তাকে গালি দিতেও পিছপা হবে না। এমনকি একজন নেতাকে নিয়ে একটা বাক্যের মধ্যে, বাক্যের শুরুতে তাকে হচ্ছে ফেরেশতা বানাচ্ছে, বাক্যের শেষে গিয়ে তাকে শয়তান বানাচ্ছে, এটাও সে করতে পারে। এই হচ্ছে ট্রাম্প। এখন প্রশ্ন করতে পারেন, ভাই কাকে সে শয়তান বানিয়েছে বাক্যের শুরুতে, আবার ফেরেশতা বানিয়েছে, এই ফেরেশতা বানিয়েছে বাক্যের শুরুতে, আবার শয়তান বানিয়েছে বাক্যের শেষে? ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে বৈঠক করেছিলেন। সেই বৈঠকে বিভিন্ন ধরনের বিষয় নিয়ে তারা কথা বলেছে। তারা হচ্ছে অনেকগুলো বিষয় নিয়ে আসছে। ভারতের সাথে আমেরিকার দ্বিপাক্ষিক বাণিজ্যিক চুক্তি হবে, বড় একটা বাণিজ্যিক চুক্তি হবে, 2 দেশের বিনিয়োগ বাড়বে, এরকম অনেকগুলো বিষয় তারা নিয়ে এসেছেন। সেই আলোচনায় কথায় কথায় ট্রাম্প বলছেন, দেখো তোমাদের